Assalamualaikum everyone. Hope all of you are doing great. This is me, Nouriz here. আজকের ভিডিওতে I would like to share some steps that will help you, definitely will help you for organizing your full process if you are interested to go abroad for higher studies. So যারা বাইরে পড়তে চাচ্ছেন, আমার আগে এই রিলেটেড মানে যারা পড়তে চাচ্ছেন কোন কান্ট্রি চুজ করলে আপনাদের জন্য ভালো হবে, কীভাবে ওটা বুঝবেন, ওটা আপনাদের জন্য বেস্ট হবে, পরের সিরিজটা ছিল কীভাবে ফাইন্ড আউট করবেন এই কান্ট্রিটা আপনার জন্য বেস্ট কিনা। সো এটা মূলত বলতে পারেন যে থার্ড সিরিজ অফ দ্যাট ফ্যাক্ট, বাট আমি বলবো এটা এগুলো থেকে আলাদা, কারণ আমি আজকে কিছু স্টেপস শেয়ার করব যেগুলো আপনাদেরকে ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনাদেরকে হেল্প করবে প্রিপেয়ার ফর গোয়িং অ্যাব্রোড ফর ইউর হায়ার স্টাডিজ আই ক্যান সে। সো আপনার যদি এই স্টেপসগুলো খুব পারফেক্টলি মাথায় রেখে, টার্মগুলো মাথায় রেখে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, অর্গানাইজ করতে পারেন, অর্গানাইজ ওয়েতে আপনারা আসলে কোন প্রসেসটা খুব ইজি হয় কমপ্লিট করাটা। যখন আপনার প্ল্যান থাকবে মোর দ্যান 6 মান্থ 1 ইয়ার, আপনি বিফোর 1 ইয়ার আমি বলবো আপনি একটা পুরোপুরিভাবে অর্গানাইজ ওয়েতে কিছু স্টেপ ফলো করেই আপনি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিতে পারেন। সো আজকে আপনাদের সাথে স্টেপগুলো শেয়ার করব। যাই হোক, সো আমি বলবো আপনাদের ফার্স্ট স্টেপটা খেয়াল রাখতে হবে। আপনাদের যারা এইচএসসির পর এসএসসির পর বাইরে যেতে চাচ্ছেন হায়ার এডুকেশনের জন্য, সো তারা খেয়াল রাখবেন তাদের এইচএসসি এসএসসির ইভেন দো যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডক্টরেট পিএইচডি করতে যাবেন তাদের যে একাডেমিক্যাল যত ধরনের সার্টিফিকেট আছে সবগুলো আপনারা কালেক্ট করবেন। আমি বলবো এগুলো আসলে ভালো হয় আমাদের এক্সামের পরপরই আমরা যখনই আমাদের ইনস্টিটিউটের আমাদের মেইন সার্টিফিকেট চলে আসে তখনই কালেক্ট করে ফেলা, কারণ যারা দেরি করে তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় পরবর্তীতে। যখন আমরা দেখা যায় লোকেশন চেঞ্জ করে ফেলি, আমরা বা অন্য ইনস্টিটিউটে পড়তে চাই, তখন আবার ওই প্রিভিয়াস ইনস্টিটিউটে গিয়ে আবার যেহেতু আমরা স্টুডেন্ট হয়ে যাই ইনস্টিটিউটে, তখন ওটা কালেক্ট করাটা একটু ইস্যু হয়ে যায়। সো এটা আগে থেকে কালেক্ট করবেন। আর কালেক্ট করাটার মেন পেছনে আমি কারণ বলবো, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো এই স্টেপটা ফলো করবেন, কারণ আপনাদের যে সার্টিফিকেটে অনেক সময় আমাদের নিজেদের নাম হয়তো বা আমাদের ইনস্টিটিউটের নাম কিংবা ইনস্টিটিউটের নাম ভুল না থাকলেও বাবার নাম মার নাম ভুল থাকতে পারে। সো ডেফিনেটলি ইউ শুড কালেক্ট ইউর একাডেমিক সার্টিফিকেট ফার্স্ট, অ্যান্ড আপনি পরবর্তীতে স্টেপগুলো নিতে পারেন। সো আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো কালেক্ট করতে হবে। কোনো প্রকারের কোনো নাম ভুল থাকলে আপনার এগুলো নোটারাইজ করতে হবে। একটা স্টেশন শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকে একটা স্টেশন করতে পারেন, কিছু কান্ট্রিতে এই জিনিসগুলো ডিমান্ড করে, তো এটার সাথে ডিপেন্ড করে ওটার উপর। সো আপনি দেখতে পারেন যে কান্ট্রি ওয়াইজ এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে। কোনো ধরনের ভুল থাকলে ওটা আগে থেকে ফাইন্ড আউট করা, যেহেতু একটা ডকুমেন্টেশনের ব্যাপার, অ্যান্ড ভুলগুলো কিন্তু কারেকশন করতে টাইম লেগে যায়। যেহেতু আমাদের দেশে আপনি শিক্ষা বোর্ডে বলেন, আপনি আপনার পাসপোর্টে বলেন, এটা ইন ফিউচারে কাজে লাগবে, শিক্ষা বোর্ডেও আপনি সব ধরনের এই ডকুমেন্টগুলো যখন কারেকশন করতে চান আপনার একটা লেন্দি টাইম চলে যায়। সো আগে থেকে এই জিনিসগুলো মাথায় রাখবেন, ফার্স্টে এই জিনিসটা করে থাকবেন। দেন সেকেন্ডলি আপনার পাসপোর্টটা বানাতে দেবেন। যখন আপনার ডকুমেন্টগুলো সার্টিফিকেটগুলো কালেক্ট করা হবে, আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টে কোনো প্রকারের ভুল নেই। খুব ভালোভাবে আপনি সব কিছু যাচাই বাছাই করার পর, স্টুডেন্ট করার পর ইউ শুড অ্যাপ্লাই ফর ইউর পাসপোর্ট, কারণ পাসপোর্টটা হয়ে আসতে আপনাকে টাইম লাগবে। সো সেক্ষেত্রে আমি বলবো পাসপোর্টটা বানাতে দিলে অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসপোর্টে আপনার নাম, আপনার বাবা মার নাম, আপনার পারফেক্টলি সব ধরনের ইনফরমেশন ওখানে ইনক্লুড করা হয়। এখানে আমি একটা এক্সাম্পল শেয়ার করি। একটা আপুর কথাই বলবো। আপুর হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড যেহেতু সব ধরনের সব কিছু জানে, সব সময় শো করে যে উনি সবই জানে, তো উনি যখন পাসপোর্ট বানাতে দিচ্ছিলেন বারবার আপুর কিন্তু বার্থ প্লেস আরেক জায়গায়। সো যেহেতু বার্থ প্লেস আরেক জায়গায় আরেক লোকেশানে, সো উনি ওনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওই লোকেশানটাই দিতে চাচ্ছিলেন। সেক্ষেত্রে ভাইয়া অনেক ইনফ্লুয়েন্স করে যে আফটার ম্যারেজ হচ্ছে মেয়েদের সব অ্যাড্রেস হয়ে যায় যে হাজব্যান্ডের বাড়ি, ঘর অ্যান্ড অল হোয়াট এভার। সো তখন ওনাকে ইনফ্লুয়েন্স করা হয় যেন অ্যাড্রেসটা ওনার হাজব্যান্ডের দেওয়া হয়, পার্মানেন্ট অ্যাড্রেসটা।
সো ফর এই কথাটা এই জন্য শেয়ার করা, কখনো এই ধরনের কাজ, এই ধরনের হেজিটেশন, এই ধরনের ডিলিমাতে পড়বেন না। ডোন্ট ডু দ্যাট। খুব পারফেক্টলি আপনার ইনফরমেশনগুলো ওখানে দেবেন। দেখা যায় বাইরের কান্ট্রিতে যেহেতু থাকা হয়, কারণ পরবর্তীতে হয়েছে যে আপু যখন বাইরে চলে যায়, আপু বাইরে চলে যাওয়ার পরে ওনার হাজব্যান্ডের দেখা হোক উনি অনেক অন্য কিছুতে ইনভলভ হয়ে যায়। আফটার দ্যাট আপুর দেখা যায় পাসপোর্টে অ্যাড্রেসটা রয়ে যায় অ্যান্ড অল, আপুর অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু মাঝখানে আপুই ফেসে গেল। কারণ যেহেতু উনি বাইরে থেকে যেহেতু বাইরে থাকা হয়, সো বাইরের কান্ট্রি থেকে আপনি যখন কোনো একটা ডকুমেন্টেশন বা কোনো কিছু আপনার কান্ট্রিতে পাঠাবেন, আপনি যদি গ্রামের অ্যাড্রেস ইউজ করেন, সো ওই ডকুমেন্টটা ওখান থেকে কোনো রেজিস্ট্রি করা কোনো কিছু পাঠালে ওই ডকুমেন্টটা ওখান থেকে পারফেক্টলি ওখানে পৌঁছায় না। কিন্তু দেখা যায় আপনি যদি সিটিতে থাকেন বা কোনো আপনি ব্রড আপ হয়েছেন শহরের কোথাও বা কিছু, সো অনেক গ্রামেও দেখা যায় এখন আপনি যখন ডকুমেন্ট পাঠান খুব আর্লি চলে যায়। কিন্তু যদি অনেক ভেতরের দিকে কোনো গ্রামে হয়, তখন কি করে ইনফরমেশনগুলো পৌঁছাতে টাইম লাগে। অ্যান্ড ইভেন দো ওই ইনফরমেশনটার ব্যাপারে আপনি কোন প্রকারের ইনফরমেশনও কালেক্ট করতে পারবেন না। সো যেহেতু অ্যাব্রড আছেন, আপনার অনেক ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে পাঠাতে হতে পারে। সো এই কথাটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, এক্সাম্পলটা, ছোট্ট এক্সাম্পলটা এই জন্যই শেয়ার করা। খুব কেয়ারফুলি আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা শেয়ার করবেন, যেখানে আপনার মা বাবা বা আপনার প্যারেন্টস আছে বা আপনার ভাইরা থাকে, বোনরা থাকে, ওই কোনো প্রকারের ইনফ্লুয়েন্সে মানে আরেকজনের ইনফ্লুয়েন্স হয়ে কোনো এ ধরনের অ্যাড্রেস ইউজ করবেন না, ঠিক আছে? কারণ পরবর্তীতে আপনারই প্রবলেম হবে, যেহেতু পাসপোর্টটা আপনি লং টাইম ইউজ করবেন। সো ওখানে একটা পারফেক্ট ইনফরমেশনগুলো দেওয়া ভালো। এই এক্সাম্পলটাকে আবার শেয়ার করলাম যেন আপনারা খুব কেয়ারফুলি এই জিনিসটা করেন। দেন আজকের ভিডিওটা বড় হয়ে যেতে পারে, আমি আবারও বলছি, কারণ প্রত্যেকটা স্টেপ আমি বলবো প্রত্যেকটা স্টেপ আমি খুব ক্ল্যারিফাই করে, যেহেতু প্রত্যেকটা দেশের জন্যই এই স্টেপগুলো লাগে। যে দেশেই আপনি পড়তে যান না কেন, যে দেশে আপনি হায়ার এডুকেশনের জন্য যান না কেন, এই 12-14টা ফ্যাক্ট স্টেপ আপনাকে খেয়াল রাখতে হবে। সো এটা বড় হলেও এটা আমি বলবো শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন, কোনো একটা স্টেপ বাদ দেবেন না, তাহলে আপনারা অর্গানাইজ করতে খুব সুবিধা হবে। সো থার্ড স্টেপে আমি বলবো, পাসপোর্টটা করার সাথে সাথে আপনি আপনার আরেকটা কাজ করতে পারেন, যে আপনি ইউনিভার্সিটি কান্ট্রি তো আপনি আগেই, যেহেতু আমি এটার ব্যাপারে ভিডিও দিয়েছি অলরেডি, আই হোপ আপনাদের কান্ট্রি চুজ করা আছে। কান্ট্রিগুলো চুজ করার জন্য কী ফ্যাক্টগুলো খেয়াল রাখবেন, এগুলো যখন খেয়াল করে আপনি একটা কান্ট্রি চুজ করবেন, দেন কান্ট্রি ওয়াইজ আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন, কোন সাবজেক্টে আপনি যেতে চাচ্ছেন, ওই সাবজেক্ট কোন ভার্সিটিগুলোতে অ্যাভেলেবেল, কোন স্টেটগুলোতে অ্যাভেলেবেল, আপনি ওগুলো ফাইন্ড আউট করবেন। কোন ইউনিভার্সিটিতে কী রিকোয়ারমেন্ট, এটা অনুযায়ী আপনারা টার্গেট করবেন। কারণ কিছু ইউনিভার্সিটি অনুযায়ী আপনার সিজিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা, আপনার ডেডলাইন কবে, সেশন কবে, অ্যান্ড আইএলস রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ আইএলস ছাড়াও অন দ্য আদার হ্যান্ড লাইক আপনার পিটি থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশান আপনি কালেক্ট করবেন যে কী লাগতে পারে। দেন আপনি ভার্সিটি চুজ করার পর 6 থেকে 7টা ভার্সিটি আপনি চুজ করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো স্কলারশিপ পাওয়ার জন্য, যদি আপনি স্কলারশিপ পেতে চান, সো স্কলারশিপ পাওয়ার জন্য আপনি যেটা করবেন, স্কলারশিপ পাওয়ার জন্য আপনারা যদি আপনি স্কলারশিপ অনার্সের পর পেতে চান, সেক্ষেত্রে ভালোভাবে আপনি আগের থেকেই প্রিপারেশান নেবেন। সো স্কলারশিপের জন্য আবার কিছু ইউনিভার্সিটিতে একটা রিকোয়ারমেন্ট থাকে, লাইক আপনার সেট, তারপরে জিআরই, জিমেট, এগুলো দিতে হতে পারে। সো এগুলোর জন্য আপনারা ওই টাইমে প্রিপারেশান নেবেন, পাসপোর্টটা যখন করতে দেবেন তারপর পরে। এই যে আপনি যদি স্কলারশিপের জন্য টার্গেট করেন, ওটার জন্য প্লাস আপনি যদি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলেন, ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওই ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস, টোফেলের একটা স্কোর থাকে, ওই স্কোরটা অনুযায়ী আপনি ভালোভাবে প্রিপারেশান নিয়ে এক্সাম দিয়ে দেবেন, এক্সাম হয়। আর যদি আপনার দেখা যায়, যেহেতু এই ধরনের এক্সামগুলো আমাদের নর্মাল কারিকুলাম, বেসিক কারিকুলামের সাথে রিলেটেড না, সো এগুলোর এক্সাম প্যাটার্নটা যেহেতু ডিফারেন্ট, আপনার এক্সাম প্যাটার্ন অনুযায়ী আপনাকে প্রিপারেশান নিতে হবে। সো দ্যাট আপনি যেহেতু স্কোরটা তোলার জন্য আপনাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। অ্যান্ড আপনি যদি স্কোরটা দেখেন যে খুব ভালোভাবে তোলা পসিবল হচ্ছে, অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার মাইন্ড, অ্যান্ড মাইন্ডফুলি, আমি যেটা আমার আইএলটিএসের ভিডিওতে আমি শেয়ার করছি, মাইন্ডফুলি হতে হবে, তাহলে আপনি ভালো একটা গুড স্কোর তোলা পসিবল।
সো আপনি ভালোভাবে স্কোরটা তোলার পর নাম্বার 5-এ যেটা করবেন, এর পরবর্তী স্টেপটাতে আপনার যে জব সার্টিফিকেট আছে ওগুলো কালেক্ট করবেন। জব সার্টিফিকেট বলতে আপনি তো হয়তো বা দেখা যায় বাইরে যাচ্ছেন, বাইরে যাওয়ার জব এক্সপিরিয়েন্সে ইনক্লুড আছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু হয়তো বা আপনি আগের জব থেকেও কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাননি বা প্রয়োজন হয়নি, আপনি নেননি। তো ওটা যদি কালেক্ট করতে পারেন, আপনি আগের ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে আপনি আপনার সার্টিফিকেটটা, জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা কালেক্ট করতে পারেন। দেন আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম আপনার একাডেমি, দেন আপনি মোটিভেশন লেটার অথবা আপনার যে ইউনিভার্সিটির যে প্রফেসর আছেন, যে টিচার আছেন, ওনাদের সাথে যারা আপনার সাথে খুব দেখা যায় আমাদের অনেক ইউনিভার্সিটির অনেক টিচার থাকে যাদের সাথে আমাদের একটা গুড রিলেশন থাকে, আমরা টিচাররা আমাদেরকে ভালোভাবে চেনেন জানেন, ওদের সাথে কথা বলে আপনি একটা রিকমেন্ডেশন লেটার বা মোটিভেশন লেটার ওনাদের থেকে নিয়ে রাখতে পারেন। মিনিমাম 2টা কি 3টা নিয়ে রাখতে পারেন, কারণ অনেকগুলো কান্ট্রিতে রিকমেন্ডেশন লেটার ডিমান্ড করে। ঠিক আছে, আপনি রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করে রাখলে যখন অনেক সময় ইউনিভার্সিটি যেহেতু একাডেমিক্যাল একটা ক্যালেন্ডার ফলো করে, অনেক সময় দেখা যায় আপনি যখন এই জিনিসটা দরকার হবে অ্যাপ্লাইয়ের সময়, দেখা গেল রিকোয়ারমেন্ট চাচ্ছে বা বাইরে অ্যাপ্লাই করবেন যে সেশনটাতে, ওটার আগে করে চাচ্ছেন, কিন্তু আপনার দেশের ইনস্টিটিউট ওই টাইমে বন্ধ থাকতে পারে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। আপনার দেখা যায় সামার ভ্যাকেশন থাকলো বা কোনো একটা ব্রেক থাকলো, ঈদের একটা টাইমে ভ্যাকেশন থাকে, লম্বা ছুটি থাকে। সো এই জিনিসটা খেয়াল রেখে আগের থেকে রিকমেন্ডেশন লেটার বা মোটিভেশন লেটার আগের থেকে কালেক্ট করবেন, কারণ অনেক সময় প্রফেসররা আমাদের দেখা যায় দেশের বাইরে কোনো একাডেমিক্যাল কাজেই হয়তো বা দেশের বাইরে গেলেন বা কোনো কারণে দেশের বাইরে গেলেন, তখন তো ওই টিচারের থেকে আপনি রিকমেন্ডেশন লেটার খুব ইজিলি পাচ্ছেন না, একটা কমিউনিকেশন করতে হয়, একটা হ্যাসেলে পড়ে যেতে হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আপনি এই স্টেপটা এই ক্ষেত্রে এই ফ্যাক্টটা খেয়াল রাখবেন অ্যান্ড কালেক্ট করবেন। দেন নাম্বার 7-এ বলবো এসওপি লেখার জন্য প্রিপারেশন নেওয়া। কারণ আপনি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনি আপনার এসওপিটা রেডি করতে হবে। আপনার ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের আগেই এসওপি চায়, সো এসওপি প্রিপেয়ার করতে হবে এভাবে খুব পারফেক্টলি। আমি একটা ভালো স্ট্রং প্রিপারেশন লাগবে। তো সেক্ষেত্রে আপনি দেখা যায় যারা অলরেডি অ্যাব্রডে পড়ালেখা করছেন, হায়ার স্টাডিজে কন্টিনিউ করছেন, ওই স্টুডেন্টগুলো থেকে সাজেশন নিতে পারেন। বাংলাদেশে অনেক ভালো ভালো আমি বলবো ফেসবুক কমিউনিটিতে আছে, আপনি অনেক ধরনের অনেকগুলো কমিউনিটি আছে যেগুলোতে স্টুডেন্টরা অলরেডি মানে ওই কান্ট্রিগুলোতে আছে অ্যান্ড তারা পড়ালেখা করছে। ওই জোনগুলোতে তারা দেখা যায় কোনো না কোনো ভার্সিটি নিয়ে কোনো ইস্যু নিয়ে অলওয়েজ কথা বলছে, কিংবা এসওপি নিয়ে তারা অনেক সময় কথা বলছে। তো আপনি ওই ধরনের ওখান থেকে যারা কোশ্চেন করছে তাদের আনসারগুলো কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারেন যে কী ধরনের কীভাবে কোন হেল্প হয়েছে, কার কোনভাবে লেখার জন্য অন্যজন আইডিয়া দিয়েছে, ওগুলো থেকেও হেল্প পেতে পারেন, গ্রুপ হেল্প পেতে পারেন। সো আপনি ভালোভাবে একটা এসওপি রেডি করলেন যেখানে যেটা আপনার ইউনিভার্সিটিতে সিলেক্ট হওয়ার জন্য খুব আপনাকে হেল্প করবে। দেন আপনি নাম্বার 8-এ একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে সাবজেক্ট অলরেডি চুজ করে রেখেছেন, ঠিক করে রেখেছেন, ওই কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, কিন্তু ইউনিভার্সিটিও সিলেক্ট করে রেখেছেন, ওই ইউনিভার্সিটিগুলোতে ওই সাবজেক্টগুলোতে পড়ার পর এটা কতটুকু ডিমান্ডেবল, এই সাবজেক্টটা কতটুকু ভালো হবে, পারফেক্ট হবে। দেন আগে ভালো করে আরও ক্লিয়ারলি কনসেপ্টটা নেবেন। দেন আপনার ইন ফিউচারে ওই কান্ট্রিতে আপনি যদি লং টাইম থাকতে চান, ওই কান্ট্রিতে একটা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান, ওই কান্ট্রিতে এটার ফিউচার কেমন, এটার ডিমান্ড কেমন, এটা স্কিল অকুপেশন কিনা, সব কিছু জেনে নিলেন, ক্লিয়ার কনসেপ্ট নিলেন। দেন আপনি ওই সিলেক্টেড 6-7টা ভার্সিটির গুলোতে অ্যাপ্লাই করলেন। সো অ্যাপ্লাই করার পর গেল নাম্বার, এরপরে আপনি আপনার একাডেমিক সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, নাম্বার 9, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, কোন ইউনিভার্সিটি আপনার বাজেট ফ্রেন্ডলি কিনা। কারণ আমরা দেখা যায় অনেকে আছেন যে আমাদের যেহেতু অনেক ভার্সিটিতে, আমি বলবো অস্ট্রেলিয়াতে এখন অনেক ইউনিভার্সিটিতে 1 ইয়ারের জন্য পুরোপুরিভাবে ওরা সেশন ফিটা নিয়ে নেয়। আবার কিছু ইউনিভার্সিটিতে আগে ছিল 6 মান্থের জন্য ইউনিভার্সিটি সেশন ফিটা নিত। সো এখন যেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে এই সিস্টেমটা চেঞ্জ করে, যেটা বলবো ইউএসএতে আছে, ইউএসএতে 1 ইয়ারের অনেক ইউনিভার্সিটিতেই দিয়ে দিতে হয়, কানাডাতে আছে, ইভেন ফিনল্যান্ডে আছে, অনেকগুলো কান্ট্রিতে এই জিনিসটা আছে, ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে আছে, যে আপনাকে
সেশন ফি 1 ইয়ারের দিয়ে দিতে হবে। সো আপনার সেশন ফিটা আপনার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কিনা, একসাথে এতগুলো টাকা আপনার দিয়ে দিতে প্রবলেম হবে কিনা, আপনি এটা খেয়াল রাখবেন 1 বছরের সেশন ফিটা। যদি আপনার জন্য ফ্রেন্ডলি হয়, বাজেট ফ্রেন্ডলি হয়, অ্যান্ড পরবর্তীতে সেশনে কমপ্লিট করতে আপনার ইউ ডোন্ট নিড টু ফেস এনিথিং এলস, লাইক আপনার কোনো বার্ডেন মনে হবে না, আপনি কিন্তু স্মুথলি ভার্সিটি সেশন ফিটা দিয়ে দিতে পারবেন। ওরকম যদি আপনার টেন্ডেন্সি থাকে তাহলে আমি বলবো দেন আপনি আরও ভালোভাবে এনশিওর হবেন। সো নাম্বার 9-এ এই স্টেপটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি জানি না এটা কয়জনে বলে, প্রিপারেশন নিয়ে অনেকেই বলেছে কী কী স্টেপগুলো নিয়ে প্রিপারেশন নেবেন, বাট এটা আমি বলবো স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ব্ল্যাক হোল আমি বলবো। এইটার জন্য আমরা কিন্তু অনেকেই পরবর্তীতে খুব প্রবলেম করে। সো এটা আগের থেকেই খেয়াল করবেন, খেয়াল করে এটা মাথায় রাখবেন, ভালোভাবে দেখবেন। যদি এটা আপনার জন্য পারফেক্ট হয়, ইউনিভার্সিটির সাথে সব কিছু ম্যাচ হয়, দেন ইউ ক্যান ওয়াক অন দ্যাট ওয়ে, রাইট? দেন নাম্বার 10-এ আমি বলবো আপনার বেসিক কিছু জিনিস, আপনার যেহেতু কান্ট্রি থেকে আপনি নিজের কান্ট্রি থেকে বাইরের কান্ট্রিতে আপনার জিওগ্রাফিক্যালি একটা লোকেশন থেকে আপনি আরেকটা লোকেশনে যাচ্ছেন। সো আমরা যেহেতু বাংলাদেশে আমি বলবো একটা ফ্যামিলি বন্ডিং থাকে আমাদের সবার, দেখা যায় ছোটোবেলা থেকে আমাদের মা বাবার আমাদের বাংলাদেশের আমি বলবো আমাদের কালচারালি আমরা খুব ডিপেন্ডেন্ট থাকি। সো পরবর্তীতে যেন বেসিক আপনার কিছু জিনিস খুব লাগবে, কারণ আপনি আপনার কাছে আপনার মাকে পাবেন না, আপনার কাছে আপনার ফ্যামিলিকে পাবেন না যদি একা স্টুডেন্ট আসেন। আর যদি হাজব্যান্ড ওয়াইফও থাকে, অনেক সময় ওয়াইফ দেখা যায় খুব কাজে প্রবলেমে সিক হয়ে গেলেন, তখন কিছু বেসিক জিনিস আমার বলবো আমি ছেলেদেরও শিখে আসা উচিত, সো দ্যাট ইউ ক্যান হেল্প ইউর পার্টনার। সো এই বেসিক জিনিসগুলোর মধ্যে ফার্স্ট অফ অল হলো বেসিক কুকিংটা শিখে আসবেন। অ্যান্ড সবার জন্য বলবো, নট ফর গার্ল, নট ফর বয়েজ, আমি বলবো সবার জন্য একটা জিনিস খুব জরুরি, ওটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সো আপনি যদি ভালো হয় আসার আগে বেসিক ড্রাইভিং লাইসেন্সটা আমাদের দেশের, যেটা বাংলাদেশের, যেহেতু ড্রাইভিং লাইসেন্স করতেও একটা ফুল প্রসেস, ফুল টাইম চলে যায়, অ্যান্ড খুব একটা অনেক ধরনের ক্রাইসিসে ভুগতে হয় আমাদের দেশে। সো আগের থেকেই এই ড্রাইভিং লাইসেন্সটা করে রাখলে ভালো। দেন আপনি যখন আমাদের কান্ট্রি ড্রাইভিং লাইসেন্সটা হয়ে যাবে, দেন আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাও করে ফেলবেন, সেটা আপনার বাইরে খুব কাজে লাগবে, খুবই হেল্পফুল। সো বেসিকলি এগুলো আমাদের যেহেতু বাইরের কান্ট্রিতে গেলে সব কান্ট্রিতেই আপনাকে খুব এগুলো আপনাদের কাজে লাগে। সো আমি এই জন্যই এটা আপনাদের নাম্বার 9-এ রেখেছি, নাম্বার 10-এ রেখেছি। দেন আপনি নাম্বার 11-এ আমি বলবো যে কম্পিউটারের বেসিক স্কিলগুলা, যে মাইক্রোসফট, তারপরে মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফটের সাথে আপনি এক্সেলের কাজগুলো ভালোভাবে শিখে রাখতে পারেন, পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখে রাখতে পারেন, কারণ এখানে অ্যাসেসমেন্ট জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট থাকে, বিভিন্ন ধরনের অনলাইন এক্সাম থাকে, এক্সেলে কাজ করতে হয়। সো অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, সেগুলোর জন্য আপনি কম্পিউটার স্কিলটা ডেভেলপ করে রাখলে ভালো। কারো এসে তাহলে আর গ্রুপ স্টাডিতে আপনার অন্য রিসার্চগুলো নিয়ে হেল্প পেতে পারেন আপনার ক্লাসমেট থেকে বা আপনার টিচারের কাছে। এখানে টিচাররা খুব হেল্পফুল সব কান্ট্রিতেই আমি বলবো। সো আপনারা হেল্প করতে পারেন, কিন্তু বেসিক যে জিনিসগুলো ওগুলো আপনি নিজে থেকে জেনে রাখলে ভালো। সো একদম শেষে বলবো আমাদের যে জিনিসটা খুব বেশি দরকার, ওটা হচ্ছে একদম খুব আমি বলবো এটা না বললেই না, এটা নাম্বার 12-এ বেসিক ইনফরমেশনগুলো আপনি নিয়ে রাখবেন। যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির ওয়েদার, ওই কান্ট্রির কালচারগুলো জেনে রাখবেন, এগুলো আপনাকে হেল্প করবে। কালচারাল মানে আপনি যখন যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির কালচারগুলো আপনার কেমন, বা ওখানকার কোনো প্রকারের কোনো কিছু আছে কি না যেগুলো আপনাকে পরবর্তীতে প্রবলেম ফেস করতে হতে পারে, এই জিনিসগুলো আগের থেকে আইডিয়া দিতে পারবেন। আইডিয়া নিয়ে রাখা খুব ভালো, যে লোকেশনটা বা যে স্টেটটাতে, যে প্রভিন্সটাতে আপনি যাবেন ওই প্রভিন্সটার ওয়েদার কেমন, অ্যান্ড ওই প্রভিন্সটার আশেপাশে ওটা কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওটা কতটা হেল্পফুল সবার জন্য, যে ওখানে খুব সুন্দরভাবে আপনি থেকে আপনার পড়াশোনা পুরোপুরিভাবে আপনার ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন, কোর্সটা কমপ্লিট করতে পারবেন, ওটা আগের থেকে আপনি জেনে রাখলে খুব ভালো। দ্যাটস অল ফ্রম মাই সাইড। অ্যান্ড আমি বলবো আজকে
আমি ট্রাই করবো। এই ভিডিওটা আসলে লম্বা হয়ে যেতে পারে, আমি আবারও বলছি। সো আমার পরবর্তী আমি ট্রাই করব কান্ট্রি ওয়াইজ আমি ইনফরমেশনগুলো দেওয়ার। আসলে আমি বেসিক্যালি এগুলো নিয়ে বসা হয় না। কান্ট্রি ওয়াইজ লাইক ফিনল্যান্ড নিয়ে, তারপরে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি যতটুকু পারবো আমি শেয়ার করার ট্রাই করবো। আই ডোন্ট নো, সামনে আমি ট্রাই করবো আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা নিয়ে, হয়তো বা আগে সেখানে ইউরোপে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি আপনাদেরকে ট্রাই করব একটা ব্লগ দেওয়ার, যদি পসিবল হয়। কারণ দেখা যায় অনেক স্টুডেন্ট, আচ্ছা এটার ব্যাপারে আমি পরেই বলি, এটার ব্যাপারে ওই ভিডিওতেই ডিটেলস কথা বলবো। সো এই আপডেটগুলো জানার জন্য, এই ইনফরমেশনগুলো জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন অ্যাজ অলওয়েজ। যারা আছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আর যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।